নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলা সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ। বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ। কল্যাণী এমসের গেটে বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ, কারণ জানাননি বিক্ষোভকারীরা। আপনাদের জানিয়ে রাখি, বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে কল্যাণীতে। কল্যাণীর এমসে গাড়ি আটকে বিক্ষোভ বিধায়কের। তবে কেন তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কেন তার গাড়ি আটকানো হয়েছে, তার কারণ জানায়নি এই বিক্ষোভকারীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি আটকানো হয়। বিক্ষোভকারীরা তারা সেই বিধায়কের গাড়ি আটকায় এবং বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। কল্যাণী এমসের গেটে বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ, কারণ জানাননি বিক্ষোভকারীরা। তবে ঠিক কী কারণে এই গাড়ি আটকানো হলো, কেন গাড়ি ভাঙচুর করা হলো, তার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। এবং উল্লেখযোগ্য যে এই বিক্ষোভকারীরা তারা কোনো কারণ বলেননি, তাদের কোনো দাবির কথা তারা বলেননি। কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ, বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। কল্যাণী এমসের গেটে বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি, সেই সময়ের ছবি আপনাদের দেখাচ্ছি। কারণ জানাননি বিক্ষোভকারীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি আটকে বিক্ষোভ চলছে। কল্যাণী এমসের গেটে বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, ঠিক কি কারণে গাড়ি আটকানো হলো বিধায়কের, কারাই বা এই গাড়ি আটকালেন এবং তাদের অভিযোগ কি রয়েছে? দেখো সুদীপ্ত, এখনো পর্যন্ত যে আন্দোলনকারীরা তাদের কাছ থেকে কিন্তু স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বেশ কিছুদিন আগে, 6 বছর আগে, এই যে কল্যাণী এইমস তৈরি হচ্ছিল তখন এই যে যারা আন্দোলনকারী তাদের মধ্যেই বেশ কয়েকজন তারা এই অম্বিকা রায় অর্থাৎ কল্যাণীর বিধায়ক এবং তৎসহ রানাঘাটের যিনি আমাদের এমপি রয়েছেন জগন্নাথ সরকার, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছিলেন এবং তারা জানিয়েছিলেন যে এই টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করেই বেশ কিছুদিন ধরে কিন্তু জলঘোলা চলছিল। তারপর বিভিন্ন রকম তদন্ত এবং বেশ কিছু তদন্ত হওয়ার পরে আজ হঠাৎ যখন এই বিশেষ একটি কার্যকরী সভা চলছিল এমসে, তখন অন্যান্য বিজেপি বিধায়করাও যখন আসেন, তখন অম্বিকা রায়ও সেখানে উপস্থিত হন। কিন্তু তখনই দেখা যায় বিজেপির পতাকা নিয়ে বেশ কিছু কর্মী সমর্থক তাদেরকে জানানো হচ্ছে তারা এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে ধরে এবং তাকে বিক্ষোভ দেখাতে শুরু করে। তখন এই অম্বিকা রায় অর্থাৎ কল্যাণীর বিধায়ক তিনি গাড়ি থেকে নেমে আসেন এবং ওই বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান। তখন আরো বচসা শুরু হতে গেলে তখন অম্বিকা রায়ের যারা দেহরক্ষী রয়েছে তারা বিষয়টিকে দেখে এবং এইমস কর্তৃপক্ষ যারা রয়েছে অর্থাৎ যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং সেখান থেকে অম্বিকা রায়কে কল্যাণী এইমস এর ভেতরে চলে যান বিশেষ যে কার্যকরী সভা রয়েছে সেখানে। তবে এখনো পর্যন্ত এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কোনো রকম ভাবে মুখ খুলতে চাননি এবং যেহেতু বৈঠক রয়েছে তাই এখনো পর্যন্ত এই বিধায়ক অম্বিকা রায় বা এমপি জগন্নাথ সরকার কারোরই বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে যথাসম্ভব মনে করা হচ্ছে যে এই এইমস এর চাকরি দুর্নীতি নিয়ে তারা এই বিক্ষোভ দেখিয়েছে বলে মনে করা হচ্ছে। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ রূপম তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়। আপনাদের জানিয়ে রাখি, কল্যাণীতে বিজেপি বিধায়কের গাড়ি আটকে বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখলেন। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা। আপনারা জানেন যে সিপি বদল করা হয়েছে, অর্থাৎ পুলিশ কমিশনার, নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। এডিজি এসটিএফ এর দায়িত্বে পাঠানো হলো বিনীত গোয়েলকে, অর্থাৎ প্রাক্তন এই সিপি বিনীত গোয়েল, তাকে পাঠানো হয়েছে এডিজি এসটিএফ এর দায়িত্বে। এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন এতদিন মনোজ ভার্মা, তাকে নতুন সিপি করা হয়েছে এবং তার দায়িত্বে সামলাবেন তিনি এবার। এবং সেই দায়িত্বে এলেন জাভেদ শামীম, অর্থাৎ এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে, অর্থাৎ মনোজ ভার্মা আগে যে দায়িত্বে ছিলেন সেই দায়িত্ব সামলাবেন এবার জাভেদ শামীম। অভিষেক গুপ্তার বদলে ডিসি নর্থ হলেন দীপক সরকার। কলকাতা পুলিশের নতুন সিপি করা হয়েছে মনোজ ভার্মাকে, যিনি এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন। আর এবার যেমনটা বলা হয়েছিল যে ডিসি নর্থকেও বদল করতে হবে, ঠিক তাকেও বদল করা হয়েছে এবং তার পরিবর্তে দায়িত্বে এসেছেন দীপক সরকার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বিনীত গোয়েলের জায়গায় নতুন সিপি মনোজ ভার্মা। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালই একথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঠিক যেমনটা তিনি জানিয়েছিলেন, কলকাতার নতুন সিপি মনোজ ভার্মাকে করা হয়েছে এডিজি এসটিএফ এর দায়িত্ব দেওয়া হয়েছে বিনীত গোয়েলকে, যিনি আগে
পুলিশ কমিশনারের দায়িত্ব ছিলেন এবং এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন মনোজ ভার্মা। তাকে নতুন করে এই দায়িত্ব দেওয়া হলো এবং তাকে আগের দায়িত্ব থেকে সরানো হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন আনা হয়েছে। যেমনটা বলা হয়েছিল, স্বাস্থ্য প্রশাসনেও রদবদল করা হবে। স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েকের বদলি করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম এখনই ঘোষণা করা হয়নি রাজ্যের পক্ষ থেকে। রাজ্যের ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেনকে বসানো হয়েছে এবং বর্তমান স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারের বদলি করানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, তাকেও বদলি করার কথা বলা হয়েছিল, তাকেও বদলি করা হয়েছে। তবে এর জায়গায় এখনো নাম ঘোষণা করা হয়নি। তবে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েকের বদলি হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নাম এখনই ঘোষণা নয় রাজ্যের ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। স্বাস্থ্য প্রশাসনেও পরিবর্তন আনা হয়েছে রাজ্যে। ঠিক যেমনটা দাবি করেছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা, সেই দাবি মেনে নেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েকের বদলি হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার এই কৌস্তব নায়েকের বদলি, পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তারও কিন্তু বদলি হয়েছে। বর্তমান স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারেরও বদলি হয়েছে। অর্থাৎ একদিকে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তারও বদলি হয়েছে। অর্থাৎ একদিকে যেমন পুলিশের ক্ষেত্রেও রদবদল করা হলো, ঠিক একইভাবে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তারও রদবদল করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যে বিষয়টা জানবো, যে স্বাস্থ্য প্রশাসনেও যে রদবদল করা হয়েছে, কি কি বদল করা হলো? যে বদলগুলো হয়েছে সুদীপ্ত, আমরা জানিয়ে রাখি, এর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে নিয়েছিলেন এবং মেনে নেওয়ার পর যেটা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং ডিরেক্টর অফ হেলথ সার্ভিস তারা এই বিষয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার যে দাবি ছিল সেই দাবি মেনে নেওয়া হয়েছিল এবং তার প্রেক্ষিতেই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে সরিয়ে দেওয়া হলো। তাকে নিয়ে যাওয়া হয়েছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে এবং ডিরেক্টর অফ হেলথ সার্ভিস যে দায়িত্ব পালন করছিলেন ডক্টর দেবাশিস হালদার, তাকে নিয়ে যাওয়া হচ্ছে ওএসডি হিসেবে পাবলিক হেলথে। তার জায়গায় ডক্টর স্বপন সোরেন, তিনি ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের যে দায়িত্ব, তিনি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে তিনি সেই দায়িত্বভার সামলাবেন। অন্যদিকে ডক্টর সুপর্ণ দত্ত, যিনি ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের ওএসডি হিসেবে তিনি সেখানে, অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা দপ্তর যেটা, সেই দপ্তরের প্রধান হিসেবে, ওএসডি হিসেবে, অফিসার ইন স্পেশাল ডিউটি হিসেবে তিনি সেই দপ্তরের কার্যভার সামলাবেন। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। স্বাস্থ্য প্রশাসনেও রদবদল করেছে রাজ্য। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েকের বদলি করানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও রদবদল করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার এখনই ঘোষণা করেনি রাজ্য, তবে ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, শিয়ালদা কোর্টে পেশ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। সন্দীপ এবং অভিজিৎকে ফের হেফাজতে চাইল সিবিআই। ফের 3 দিনের হেফাজত চাইল সিবিআই এবং আইনজীবী কোর্টে পেশ করেছেন যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তাকে সিবিআই তাদের হেফাজতে চান এবং অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এমনটাই বলা হয়েছে। আদালতে নথি পেশ অভিজিৎ মণ্ডলের আইনজীবীর এবং আপনাদের জানিয়ে রাখি, শিয়ালদা কোর্টে পেশ করা হয়েছে সন্দীপ ঘোষকে এবং অভিজিৎ মণ্ডলকেও, যিনি টালা থানার ওসি, তাকেও কিন্তু আজ পেশ করা হয়েছে। সন্দীপ এবং অভিজিৎকে ফের হেফাজতে চাইল সিবিআই। আরও বিস্তারিত বলতে পারবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আবারও এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে হেফাজতে চাইছে সিবিআই, ঠিক কি বলা হয়েছে? একদম, দেখো, বৃহত্তর ষড়যন্ত্র এমনটাই অভিযোগ তুলে কিন্তু 3 দিনের হেফাজত চেয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু অভিজিৎ মণ্ডলের, সন্দীপ ঘোষের জন্য কেউ না দেওয়া হলো। অভিজিৎ মণ্ডলের হতে টালা থানা প্রাক্তন ওসির হয়ে কিন্তু আইনজীবী রাজি ছিল এবং সেক্ষেত্রে বেশ কিছু আইনের ধারা কিন্তু তুলে ধরে এবং সেক্ষেত্রে জামিনের জন্য আবেদন করে এবং সেক্ষেত্রে বলা হয় যে সরাসরি তার বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু নেই, অর্থাৎ খুন বা ধর্ষণের মধ্যে যে অভিযোগ করা হয়েছে এই মামলায়, সেই মামলায় তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ নেই। এবং সে পাশাপাশি কিন্তু একজন সরকারি আধিকারিককে গ্রেফতার করা বেশ কিছু নিয়ম আছে, সেই নিয়মও কিন্তু মানা হয়নি। কিন্তু এই মাত্র যে অর্ডার পাওয়া গেছে তাতে দেখা গেল
যে আদালত সেই 3 দিনের কিন্তু হেফাজত যাতে দিয়েছে, অর্থাৎ আজকে 17 তারিখ, 18, 19 সিবিআই হেফাজতে থাকবে, 20 তারিখে কিন্তু আদালতে তাকে আবার পেশ করা হবে। অর্থাৎ সিবিআই যে রিমান্ডে চেয়েছিল 3 দিনের রিমান্ড, সেক্ষেত্রে কিন্তু তেমনটাই কিন্তু মঞ্জুর করা হয়েছে, যদিও 18, 19 তারিখকে তাদেরকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে আবার 20 তারিখে কিন্তু এই আদালতে পেশ করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কোর্ট সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে সিবিআই যে 3 দিনের রিমান্ড চেয়েছিল, সেক্ষেত্রে কিন্তু সেই রিমান্ডটা গ্রাহ্য করা হয়েছে, যদিও অভিজিৎ মন্ডলের আইনজীবী যারা ছিলেন তারা কিন্তু বেশ কিছু যুক্তি দিয়েছিল, সেই যুক্তি কিন্তু উড়িয়ে দিয়ে সেখানে তুমি জানো যে বিষয়টা যথেষ্ট সেন্সিটিভ বিষয়, এবং সেক্ষেত্রে পুরো বিষয়টাই কিন্তু সুপ্রিম কোর্টের নজরদারিতে এই তদন্ত চলছে। এবং এই ক্ষেত্রে অভিজিৎ মন্ডলের আইনজীবীরা কিন্তু একাধিক বিষয় কিন্তু তারা তুলে ধরেছিলেন, সেক্ষেত্রে তাদের গ্রেপ্তারি প্রসঙ্গে নিয়ে, যে একজন সরকারি আধিকারিককে এভাবে গ্রেপ্তার করা যায় না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই জায়গা কিন্তু পরিষ্কারভাবে তাকে কিন্তু উড়িয়ে দিয়ে, যদিও বেশ কিছু প্রশ্ন বিচারক তিনি নিজেও করেছিলেন, কিন্তু যখন তাদের সেই অর্ডার হলো, রায় যখন দেখা গেল, সে কিন্তু সেই সিবিআই এর যে রিমান্ড 3 দিনের চেয়েছিল, সেই রিমান্ড অনুযায়ী আবারও তাকে 20 তারিখে এই আদালতে পেশ করা হবে। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আরো একবার জানিয়ে রাখি, শিয়ালদা কোর্টে পেশ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। সন্দীপ এবং অভিজিৎকে ফের হেফাজতে চেয়েছে সিবিআই, এবং ফের 3 দিনের হেফাজতে চাইল সিবিআই। 3 দিনের হেফাজত দেওয়া হয়েছে, সিবিআই এর হেফাজতে থাকবে এই 3 দিন। পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, সিবিআই দপ্তরে টালা থানার অ্যাডিশনাল ওসির সঙ্গে ছিলেন তার আইনজীবী। আপনাদের জানিয়ে রাখি, এর আগে টালা থানার ওসিকে যেমন সিবিআই দপ্তরে তার থাকবেন 3 দিনের হেফাজতে, এমনটা আদালত থেকে বলা হয়েছে, ঠিক একইভাবেই কিন্তু সিবিআই দপ্তরে টালা থানার অ্যাডিশনাল ওসি তাকেও কিন্তু দেখা গিয়েছে, এবং তার আইনজীবীও সঙ্গে ছিলেন। অ্যাডিশনাল ওসি তাকেও আজকে সিবিআই দপ্তরে দেখা গিয়েছে। সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ ছিল টালা থানার অ্যাডিশনাল ওসিকে, এবং তার সঙ্গে তার আইনজীবীও এসেছিলেন। তবে ঠিক কী বিষয়ে তদন্ত চলেছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখি, সিবিআই দপ্তরে টালা থানার অ্যাডিশনাল ওসি। ফিরে এলাম বিরতির পর, আবারও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আপনাদের জানিয়ে রাখি, টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে 3 দিনের সিবিআই হেফাজতেই থাকতে হবে, এমনটাই বলা হয়েছে আদালতের পক্ষ থেকে। যদিও তাদের আইনজীবী, অর্থাৎ টালা থানার ওসির আইনজীবী, তিনি বলেছিলেন, কিন্তু তার এই বলাকে এক প্রকার নস্যাৎ করে দিয়ে আবারও 3 দিনের হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। কারণ এই যে মামলা চলছে, সেই মামলা একেবারেই সংবেদনশীল। এই বিষয়টাকে সামনে এনে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে 20 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ এই টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে। সিবিআই হেফাজতের নির্দেশ শিয়ালদা কোর্টের 20 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত সন্দীপ এবং অভিজিৎ মণ্ডলের। একদিকে সন্দীপ ঘোষ এবং অন্যদিকে অভিজিৎ মণ্ডল। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দায়িত্বভার গ্রহণ করলেন নতুন পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ করলেন মনোজ ভার্মা। আপনাদের জানিয়ে রাখি, আপনারা জানেন যে ইতিমধ্যেই রদবদল করা হয়েছিল এবং নতুন দায়িত্ব পেয়েছেন মনোজ ভার্মা। পুলিশ কমিশনারের নতুন দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। আর এবার কলকাতার নতুন সিপি মনোজ ভার্মা, এডিজি এসটিএফ এর দায়িত্বে বিনীত গোয়েল, পাশাপাশি এবারে নতুন দায়িত্বভার এবং নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব পেলেন মনোজ ভার্মা, যিনি এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন এতদিন, এবং আজকেই তাকে বদল করা হয়েছে এবং তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এডিজি আইন শৃঙ্খলা থেকে পুলিশ কমিশনারের দায়িত্বে এলেন মনোজ ভার্মা। দেখতে পেলেন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে মনোজ ভার্মা বিনীত গোয়েলের কাছ থেকে দায়িত্বভার নিলেন এবং তিনি বসলেন এবং দায়িত্বভার গ্রহণ করলেন। দেখছেন সেই ছবি, যেখানে প্রথমে তার এই রদবদল করা হয় এবং মনোজ ভার্মা তিনি বিনীত গোয়েলের কাছ থেকে তার কাজ বুঝে নিলেন এবং দায়িত্বভার গ্রহণ করলেন। পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন মনোজ ভার্মা। এর আগে এই দায়িত্ব ছিল বিনীত গোয়েলের হাতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেটা দেখা গেল যে দায়িত্বভার গ্রহণ করলেন মনোজ ভার্মা, আরো বিস্তারিত জানবো তোমার থেকে।
একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই মনোজ ভার্মা তিনি কিন্তু অফিসিয়ালি চার্জ নিলেন ইতিমধ্যেই, এবং যে প্রোটোকল অনুযায়ী যে পুরানো সিটি থাকে সেই সিটিকে আফটার রিজাইন বা আফটার ট্রান্সফার যখন হয় সেক্ষেত্রে কিন্তু অফিসিয়ালি চার্জ হ্যান্ড ওভার করতে হয়, এবং সেই বিষয়টাই কিন্তু যে চিত্র আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সিপি যে রুম লালবাজারে তার ভিতরে, এবং যেখানে দেখা যাচ্ছে যে বিনীত গোয়েল তিনি ওয়েলকাম জানাচ্ছেন মনোজ কুমার ভার্মাকে এবং একই সঙ্গে চার্জ হ্যান্ড ওভার করছেন, এবং সেই চার্জ হ্যান্ড ওভার করার পরে মনোজ কুমার ভার্মা তাকে দেখা যাচ্ছে যে সিপির যে চেয়ার সেই চেয়ারে তাকে বসতে দেখা যাচ্ছে, এবং অন্যান্য যারা সিনিয়র অফিসিয়ালস রয়েছে তারা সেখানে উপস্থিত রয়েছেন, এবং তারাও কিন্তু একই সঙ্গে ওয়েলকাম করলেন মনোজ কুমার ভার্মাকে। সেই চিত্রই কিন্তু দেখা গেল। একদমই, অনেক ধন্যবাদ রিয়া তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখতে পেলেন সেই ছবি যেখানে বিনীত গোয়েল তিনি তাকে স্বাগত জানালেন এবং মনোজ ভার্মাকে তার যে আসনটি সেই আসনটি ছেড়ে দিলেন এবং চেয়ারে গিয়ে বসলেন মনোজ ভার্মা, এবং নতুন পুলিশ কমিশনের দায়িত্ব এবার থেকে আজকে থেকে তিনি সামলাবেন মনোজ ভার্মা, যিনি ছিলেন এডিজি আইন শৃঙ্খলা, এবং তাকে আজ এই পদে বসানো হয়েছে এবং নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা। তিনি বুঝে নিলেন পুরনো পুলিশ কমিশনার যিনি ছিলেন অর্থাৎ বিনীত গোয়েল যাকে সরানো হয়েছে তার কাছ থেকে দায়িত্বভার বুঝে নিলেন, এবং বিনীত গোয়েল তাকে স্বাগত জানালেন ফুলের তোড়া দিয়ে, এবং তারপরেই একেবারে পুলিশ কমিশনারের আসনে বসলেন নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। অর্থাৎ যেমনটা কথা ছিল যে আন্দোলনকারী চিকিৎসকেরা তারা দাবি করেছিলেন যে পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, সেই দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং গতকালই তা জানানো হয়েছিল, এবং আজকে নতুন দায়িত্বভার বুঝে নিলেন মনোজ ভার্মা এবং তিনি নতুন পুলিশ কমিশনার। আরজিকর দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর ইডির নজরেও তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। একযোগে উত্তর কলকাতা এবং হুগলির দাঁতপুরে তৃণমূল বিধায়কের নার্সিংহোম এবং বাংলোতেও তল্লাশি চলে। পাশাপাশি বালিগঞ্জে ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের বাড়ি এবং অফিসে এজেন্সির অভিযান। দুর্নীতি তদন্তে ইডির অভিযান, সুদীপ্ত রায়ের বাংলো ইডি হানা। তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়। আরজিকরের আর্থিক দুর্নীতির মামলার তদন্তে অ্যাকশনে ইডি। মঙ্গলবার সকাল থেকে অভিযানে কেন্দ্রীয় এজেন্সি। সিঁথির মোড়ে তল্লাশি তৃণমূল চিকিৎসক নেতা সুদীপ্ত রায় নার্সিংহোমে। হুগলির দাঁতপুরের বাংলো সহ মোট 6টি জায়গাতে ইডির তল্লাশি। আখতার আলীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। এবার সেই সূত্র ধরেই আরজিকরের রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান ছিলেন সেই সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোম ইডির আতশ কাচের তলায়। হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামে বাগান বাড়ি রয়েছে সুদীপ্ত রায়ের। স্থানীয় নন্দীদের থেকে 2008 সালে এই সম্পত্তি কিনেছিলেন শ্রীরামপুরের বিধায়ক। সেখানেই তিনি বাগান বাড়ি গড়ে তোলেন। সাদা উঁচু পাঁচিল দেওয়া বাগান বাড়ির কালো রঙের গেটে লেখা বসুরয়। ভেতরে একটি ছোট্ট জলাশয় রয়েছে, সেখানে হাঁস, মুরগি এবং খরগোশের মতো পোষ্য রয়েছে। 5টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আধিকারিকদের দল পৌঁছয়। গেট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর কেয়ারটেকারকে ডেকে এনে চাবি খুলে ভেতরে ঢোকেন ইডি আধিকারিকরা। প্রায় 3.5 ঘন্টা তল্লাশির পর বাংলো থেকে বেরোন ইডি আধিকারিকরা। বলেছিল আমি করবো, আমি নার্সিংহোম করবো, এখানে গরিবদের সুবিধা হবে। বাবু তাই এতে দিয়েছে। বাবু এখানে দান ধান অনেক করেছে, জানে ভালোই হবে গরিবদের, হয়তো বাংলো করেছে। রাত্রে কি থাকতেন? না, রাত্রিরে সেরকম থাকতো না কেউ। আর দিনের বেলায় আসতো, আবার দিনের বেলায় চলে যেত। গাড়ি কটার করে গাড়ি আসতো? মাঝে মাঝে 2টো, আবার 3টে 4টে, আবার বিরাট ফোর্সও নিয়ে আসতো। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সুদীপ্ত রায় সিঁথির মোড়ের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল সিবিআই। বিধায়কের জিজ্ঞাসাবাদের পর সেই সূত্রেই হুগলির দাঁতপুরের এই বাংলোর খোঁজ মেলে বলে জানা যায়। আরজিকরের দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ওষুধ ব্যবসায়ী সন্দীপ জৈনের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে ইডি হানা। তার চৌরঙ্গীর অফিসেও ইডি হানা। আরজিকর মেডিকেল কলেজে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতেন তিনি। সেখান থেকে সন্দীপ কমিশন পেতেন বলেই অভিযোগ। তার তদন্তেই বালিগঞ্জ সার্কুলার রোডে বাড়ি ও অফিসে ইডির অভিযান। সন্দীপ জৈনের কোম্পানির নাম সিটকো। কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।